নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক রবীন্দ্রনাথ মৈত্র রচিত নিধিরামের বেশাতি। চৈতালির আবাদ শেষ করে নিধিরাম কলকাতায় আসত। তারপর বর্ষা নামতেই দেশে ফিরত। এই কটি মাস প্রত্যহ দেখতাম একচক্ষু নিধিরাম পাঠক মাথায় একটি ছোট লাল টিনের বাক্স চাপিয়ে হেঁকে যাচ্ছে। চাই চীনা সিঁদুর। আর তার পেছনে নগ্নকায় শিশুর দল বাদল মিত্রের গলির তন্দ্রালস মধ্যাহ্নকে সচকিত করে চিৎকার করছে, চাই কানা ইঁদুর। কবে ছন্দরসিক কোন শিশু কবি সিঁদুরওয়ালা নিধিরামের এই অপূর্ব স্তববাণী প্রথম উচ্চারণ করেছিল তা কেউ জানে না। সম্ভবত স্বয়ং কবিরও সে কথা মনে নেই, কিন্তু দীর্ঘকাল ধরে প্রতি বছর নবনব শিশুকণ্ঠ একই ভাষায় নিধিরামকে অভ্যর্থনা করে আসছিল। এই বিরূপ সম্বর্ধনায় নিধিরাম কোনোদিন রাগ করেনি। প্রত্যুত্তরে মুশিকের অনুকরণে শব্দ করে তার শিশু বন্ধুদের খুশি করেছে দেখেছি। ২০ বছর ধরে এমনই চলছিল। সহসা একদিন এই নিয়মের ব্যতিক্রম দেখে নিধিরাম আশ্চর্য হয়ে গেল। গলির মধ্যে এক স্থানে গুটি কয়েক শিশু জটলা করছিল। নিধিরাম সেখানে এসে গলার স্বর উঁচু করে হাঁকল, চাই চীনা সিঁদুর। দূর থেকে দু একটি কণ্ঠে পরিচিত প্রতিধ্বনি শোনা গেল বটে, কিন্তু প্রত্যহের মতো তা জমাট বেঁধে উঠল না। শিশুর দল নীরবে পরম সম্ভ্রমের সঙ্গে একজনকে ঘিরে দাঁড়িয়ে তার কথা শুনছিল। নিধিরাম কাছে এসে দাঁড়াল। কথা বলছিল একটি বালিকা। কোমরে নীলাম্বরী শাড়ির আঁচল জড়িয়ে হাত নেড়ে সে প্রতিপন্ন করছিল যে কানাকে কানা এবং খোঁড়াকে খোঁড়া বলতে নেই, এবং যদি কেউ বলে তবে তার সঙ্গে বক্তার জন্মের মতো আড়ি, এবং পুতুলের বিবাহে সে তাকে কদাচ নিমন্ত্রণ করবে না। সমাজচ্যুতির এই নিদারুণ শাস্তির ভয়ে পরিচিত কণ্ঠধ্বনি শুনেও শিশুর দল আজ নীরব হয়েছিল। নিধিরাম তা বুঝল এবং বক্তাকে একবার ভালো করে দেখে নিয়ে নিঃশব্দে ফিরে গেল। সন্ধ্যায় ফেরবার পথে গলির মোড়ে নীল বাড়ির দরজায় দ্বীপ্রহরের শিশু সভার সেই নেত্রীটির সঙ্গে নিধিরামের সাক্ষাৎ পরিচয় হল। নিধিরামকে দেখেই বিনা ভূমিকায় বালিকা বলল, তুমি বুঝি আজ জন্মে কানাকে কানা বলেছিলে সিঁদুরওয়ালা? বলা বাহুল্য, জন্মান্তরের কথা নিধিরামের স্মরণ ছিল না। শুধু এই নবাগতার সঙ্গে আলাপ জমাবার অভিপ্রায় সে বলল, হ্যাঁ মা লক্ষ্মী। মা বলেছে তাই এ জন্মে তুমি কানা হয়েছ না? বলেই সে এক প্রচণ্ড অভিশাপ বাণী উচ্চারণ করল। যদু, মধু, ছোটকু, নিমাই সবাই এক জন্মে কানা হবে। তোমাকে খেপাই কি না? নিধিরাম দাঁতে জিভ কেটে বলল, হ্যাঁ ও কথা বলতে নেই মা লক্ষ্মী। মা লক্ষ্মী এইবার রুখে উঠে বলল, বলবো, 100 বার বলবো। তারা কেন তোমাকে কানা বলবে? বলেই একটু থেমে সে প্রশ্ন করল, তুমি বামুন? নিধিরাম বলল, হ্যাঁ। প্রশ্নকর্ত্রীর চোখে সংশয় ফুটে উঠল। সে বলল, দেখি পইতে। নিধিরাম ছিন্ন মেজাইয়ের মধ্যে থেকে মলিন উপবিদগুচ্ছ বের করে দেখালো। বালিকা বলল, কাল রাধুর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে, তুমি মন্তর পড়াবে। নিধিরাম তৎক্ষণাৎ পৌরোহিত্য স্বীকার করে বলল, পড়াবো। আমরা কিন্তু গরিব মানুষ, দক্ষিণা দিতে পারবো না, বুঝলে? বলে পরম গাম্ভীর্যের সঙ্গে বালিকা বলল, এইটি পার হলেই আমি বাঁচি। আর দুটিকে একরকমের বিয়ে দিয়েছি। মা গো, ছেলে মেয়ে মানুষ করা যে কি কষ্ট। এই বলে পুতুলের ডালাখানি নিধিরামের হাতে দিয়ে সে বলল, দেখছো, মেয়ের আমার মুখখানা রোদে একেবারে শুকিয়ে গেছে।
এখন আবার জল দিয়ে রাখতে হবে, নইলে পাড়ার লোকে বউ দেখবার সময় খোঁটা দিয়ে বলবে বউ কুচ্ছিত। এমন সময় ভেতর থেকে আহ্বান এলো, সরু। মা গো মা, দেখছো দুদণ্ড আপন ছেলেমেয়ের কথা কইবার জন্যে। বলে বালিকা উঠে দাঁড়ালো। পুতুলের ডালা তার হাতে দিয়ে নিধিরাম বলল, তবে আসি মা লক্ষ্মী। আমি লক্ষ্মী নই গো, সরস্বতী। আমাকে মা সরস্বতী বলে ডাকবে, বুঝলে? এই বলে বালিকা ভেতরে ঢুকল। নিধিরামের সঙ্গে সরস্বতীর পরিচয়ের সূত্রপাত হলো এই প্রকারে। এই মুখরা মেয়েটিকে সহসা নিধিরামের অত্যন্ত ভালো লেগে গেল। ক্রমে ক্রমে কালীঘাটের পুতুল, গালার চুড়ি, দু এক টুকরো জরির কাপড় নিধিরামের সিঁদুরের বাক্সে আশ্রয় পেয়ে অবশেষে সরস্বতীর খেলাঘরে স্থান লাভ করতে লাগল। প্রত্যহের আনন্দহীন একঘেয়ে কেনাবেচার মধ্যে এই মেয়েটির সঙ্গে দুদণ্ড কথা বলে নিধিরাম আনন্দ পেত। সময় সময় নীলবাড়ির জানালার রোয়াকে সিঁদুরের প্যাঁটড়া কোলের ওপর রেখে নিধিরাম সরস্বতীর সঙ্গে তার মাটির ছেলে মেয়েদের সুখ দুঃখের কথা কয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিয়েছে। ভিন্ন পল্লীতে গিয়ে বেশাতি বেচলে 10টা পয়সা রোজগার হয়, এ কথা মাঝে মাঝে মনে হয়েছে বটে। তথাপি তার প্রগল্ভা বান্ধবীর কথার মোহ সে কাটিয়ে উঠতে পারেনি। অথচ সে কথাগুলি একান্তই নিরর্থক এবং কোনোদিন নিধিরামেরও কোনো কাজে লাগবার সম্ভাবনা ছিল না। বর্ষা থামলে নিধিরাম দেশে গেল। সেবার দেশে মারাত্মক রকমের একটা ব্যাধির উৎপাত আরম্ভ হয়েছিল। তার আক্রমণ থেকে নিধিরামও নিষ্কৃতি পেল না। মাস 6 ভুগে একদিন মাঘের দ্বীপ্রহরে নিধিরাম তার সিঁদুরের লাল বাক্সটি মাথায় করে সরস্বতীর বাড়ির দরজায় এসে হাঁকল, চাইছি না সিঁদুর। আগেকার মতো আর কেউ দূরদার করে নেমে এসে দ্বার খুলে বাইরে এলো না। দ্বিতীয়বার হাঁকতে নিচের ঘরের একটা জানলা খুলে গেল। জানলায় সরস্বতীকে দেখেই একগাল হেসে নিধিরাম জিজ্ঞাসা করল, বুড়ো ব্যাটার কথা মনে ছিল সরুমা? সরস্বতী ঘাড় নেড়ে জবাব দিল। নিধিরাম আশ্চর্য হল, সরস্বতী তো কথা না বলে থাকবার পাত্রী নয়। জিজ্ঞাসা করল, তোমার ছেলে মেয়ে সব ভালো আছে সরুমা? এইবার সরস্বতী কথা বলল, সেসব আমি রাধুকে বিলিয়ে দিয়েছি। এরপর আর কোনো প্রশ্ন করবার সূত্র নিধিরাম খুঁজে পেল না। খানিকক্ষণ অপেক্ষা করে অনেক ভেবে সে বলল, একবার বাইরে আসবে মা? সরু কথা বলল না। পেছন থেকে সরস্বতীর কনিষ্ঠ ভাইটি বলে উঠল, মা বলেছে দিদি আর বাইরে যাবে না, দিদি বড় হয়েছে কি না। ও তাই। এইবার নিধিরামের চোখে সরস্বতীর পরিবর্তন ধরা পড়ল। 1 বছর সে সরস্বতীকে দেখেনি, কিন্তু বর্ষপূর্বে গৃহযাত্রার দিন সে যে মুখরা চঞ্চলা বালিকার কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছিল, তার সঙ্গে এই মেয়েটির প্রভেদ বিস্তর। এর সঙ্গে কি ভাষায় কোন উপলক্ষে কথা কইবে তা সহসা নিধিরাম স্থির করে উঠতে পারল না। ইতস্তত করে বাড়ি থেকে যে পাটালি গুড় এনেছিল তার পুঁটলিটা জানলা গলিয়ে সরস্বতীর হাতে দিয়ে নিধিরাম বলল, এই বাড়ি থেকে এনেছি সরুমা, এই নিয়ে যাও। তারপর নিজ গৃহ সম্বন্ধে 2-1টা অসম্বন্ধ কথা বলে নিধিরাম চলে গেল। গ্রামের কারিগরের দ্বারা যে বিচিত্র বর্ণের কাঠের পুতুলগুলি গড়িয়ে এনেছিল সেগুলি আর বাক্স থেকে বের করবার আবশ্যক হল না। পরদিন নিধিরাম প্রত্যহের বেশাতি নিয়ে নীলবাড়ির জানলায় দাঁড়াল। নিচের ঘরে তক্তপোষের উপর বসে সরস্বতী লেখাপড়া করছিল। নিধিরাম মৃদুস্বরে প্রশ্ন করল, কি পড়ছ সরুমা? সরস্বতী মুখ তুলে নিধিরামকে দেখে হেসে বলল, কথামালা। পরক্ষণেই প্রশ্ন করল, মা জিজ্ঞেস করেছে গুড়ের দাম কত? প্রশ্ন শুনে নিধিরাম থমকে গেল। তারপর শুষ্ক মুখে বলল,
দিদিমাকে বলো সরুমা, আমার ঘরের তৈরি গুড়, পয়সা লাগেনি। সরস্বতী বলল, আচ্ছা। এরপর আর দুদিন সে পথে নিধিরাম এলো না। তৃতীয় দিনের মধ্যাহ্নে নিধিরাম যথারীতি নীলবাড়ির জানালায় দাঁড়িয়ে ডাকল, সরুমা। সরস্বতী স্লেট থেকে মুখ তুলে একেবারে প্রশ্ন করল, দুদিন কেন আসনি? নিধিরামের মুখ উল্লাসে উদ্ভাসিত হয়ে উঠল। তাহলে সরুমা তার কথা মনে রেখেছে। অনুপস্থিতির একটি মিথ্যা কারণ নির্দেশ করে নিধিরাম অতি সতর্ক মৃদু স্বরে বলল, সরুমা, এই একখানা বই এনেছি, পড়বে? বলে জানলা দিয়ে একখানা বটতলার কৃত্তিবাসী বাঁধানো রামায়ণ চারিদিক চেয়ে সরস্বতীর চৌকির ওপর রেখে দিল। সরস্বতী ডেকে জিজ্ঞাসা করল, ছবি আছে? নিধিরাম হেসে বলল, অনেক। রাম, রাবণ, হনুমান সবার ছবি। আমি পড়তে জানি নে সরুমা, তুমি আগে পড়ে নাও, তারপর আমাকে পড়ে শোনাবে। সরস্বতী বলল, আচ্ছা, তুমি আবার কাল আসবে? নিধিরাম একটি সমুজ্জ্বল আনন্দ হাস্যের সঙ্গে সম্মতি জানিয়ে চলে গেল। সরস্বতী রামায়ণ পড়ত, আর নিধিরাম সিঁদুরের প্যাঁটরা কোলের ওপর রেখে জানলার রোয়াকে বসে শুনত। মধ্যে যে ইটের দেয়ালের ব্যবধান ছিল, শ্রোতা বা পাঠিকার কারো তা মনে ছিল না। সহসা একদিন ব্যবধান বেড়ে গেল। পাঠ যখন অযোধ্যাকাণ্ড পর্যন্ত অগ্রসর হয়েছে, তখন একদিন নিধিরাম এসে দেখল যে সরস্বতীর পরিবর্তে নিচের ঘরে তক্তপোষের ওপর দুইটি ভদ্রলোক পরিষ্কার বিছানায় বসে তামাক টানছেন। নিধিরাম ডাকল, চাইছি না সিঁদুর। দোতলার একটা জানলা খুলে গেল। সরস্বতী দাঁড়িয়ে বাম হাত মুখে দিয়ে ডান হাত নেড়ে ইঙ্গিতে জানালো যে সে আজ পড়বে না। নিধিরাম যে পথে এসেছিল সেই পথেই ফিরে গেল। গলির মোড়ে সরস্বতীর সখী রাধারানী ওরফে রাধু নিধিরামকে সংবাদ জানালো যে সরস্বতীর বিবাহ আসন্ন এবং পাত্রপক্ষ দেখতে এসেছেন। সরুমার বিবাহ, তারপর শ্বশুরবাড়ি, সে কত দূর? নিধিরাম একবার ফিরে দূরে নীলবাড়ির দোতলার রুদ্ধ বাতায়নের দিকে চেয়ে মন্থর পদে চলে গেল। 3-4 দিন ঘরে কাটিয়ে আবার সেই প্যাটরা মাথায় করে নিধিরাম গলির মোড়ে এসে একদিন হাঁকল, চাইছি না সিঁদুর। সেদিন নীলবাড়িতে নহবত বাজছে। নিধিরাম অনেকক্ষণ অপেক্ষা করল। ওপরের খোলা জানলার ধারে আজ আর এসে কেউ দাঁড়াল না। পরদিন থেকে পুনরায় যথারীতি নিধিরামের কণ্ঠস্বর গলির সর্বত্র ধ্বনিত হতে লাগল। শুধু নীলবাড়ির সম্মুখ দিয়ে নীরবে সে চলে যেত। শত চেষ্টাতেও কণ্ঠে কথা ফুটতে চাইত না। নিত্যকার মতো সেদিনও নিধিরাম নীরবে চলে যাচ্ছিল। এমন সময় নীলবাড়ির জানলা থেকে একটি শিশু ডাকল, দাঁড়াও সিঁদুরওয়ালা, দিদি তোমায় ডাকছে। নিধিরামের বুক কেঁপে উঠল। ফিরতেই সে দেখল নিচের ঘরের জানলায় সরস্বতী দাঁড়িয়ে। নিধিরাম আনন্দে গদগদ স্বরে বলে উঠল, কবে এলে সরুমা? আমি তো জানি নে। তাই সরস্বতী সংক্ষেপে বলল, আজ। এরপর নিধিরাম ঘণ্টাখানেক ধরে নিজেই অবিশ্রান্ত কত কথা কয়ে গেল। শেষে বলল, এই তোমার সিঁদুরের কৌটোটা আনো তো সরুমা, খুব ভালো উজলি সিঁদুর আছে। সরস্বতীর সোনার কৌটো সিঁদুরে ভরে নিধিরাম সেদিনকার মতো চলে গেল। তারপর থেকে ক্রমে ক্রমে বিচিত্র বর্ণের কাঠের কৌটোয় সিঁদুরের উপঢৌকন আসতে আরম্ভ হল। সেই সঙ্গে তরলালতা থেকে শুরু করে শাঁখের কঙ্কন পর্যন্ত এওতির কোনো সরঞ্জামই বাদ পড়ল না। সেবার বর্ষায় আর নিধিরাম দেশে গেল না। আশ্বিনে পূজার পূর্বে
সরস্বতী যেদিন শ্বশুরগৃহে যাত্রা করল, নিধিরামও সেই দিন দেশে গেল। বর্ষায় বাড়িতে উপস্থিত না থাকবার জন্য আর্থিক ক্ষতি হয়েছে এই বলে স্ত্রী থেকে আরম্ভ করে কনিষ্ঠ পুত্র পর্যন্ত নিধিরামকে যথেষ্ট ভর্ৎসনা করল। কিন্তু আর্থিক ক্ষতির প্রকাণ্ড অঙ্কটি তাকে মোটেই বিচলিত করল না। ফাল্গুনের বাতাসে কৃষ্ণচূড়ার গাছের ডালে রং ধরেছে। নিধিরাম কলকাতায় ফিরল। সরস্বতী শ্বশুরবাড়ি থেকে ফিরেছে কিনা সে জানত না। নীলবাড়ির সামনে দাঁড়িয়ে হাঁকল, চাই সিঁদুর, চাই চীনা সিঁদুর। কোনো সাড়া এলো না। নিধিরাম গলির পথে ফিরে গেল, কিন্তু কি ভেবে আবার ফিরে এসে কণ্ঠস্বর উচ্চে তুলে ডাকল, চাই চীনা সিঁদুর। অতি ক্ষীণ পদধ্বনি যেন শোনা গেল। নিধিরাম কম্পিত বক্ষে জানলার ধারে এসে প্রতীক্ষায় দাঁড়াল। জানলা খুলে সরস্বতীর ছোট ভাইটি বলল, তোমাকে পথে আসতে মা বারণ করে দিয়েছে সিঁদুরওয়ালা। অজ্ঞাতে কোনো অপরাধ করে ফেলেছে ভেবে নিধিরামের মুখ শুকালো। আমতা আমতা করে সে বলল, কেন? এমন সময় দরজা খুলে গেল। দ্বারে এসে দাঁড়ালো ম্লানমুখী শুভ্র বেশা নিরাভরণা সরস্বতী। নিধিরাম চমকে উঠল। তারপর মাথার প্যাটরা মাটিতে নামিয়ে তার উপরে বসে পড়ে অর্থহীন উদ্ভ্রান্ত দৃষ্টিতে সামনে চেয়ে রইল। নীলবাড়ির দরজা বন্ধ হয়ে গেল। সম্বিত পেয়ে যখন নিধিরাম ফিরে চলল, তখন তার মাথায় সিঁদুরের প্যাঁটরা বিস্মন ভারী হয়ে গিয়েছে। এরপর আর 7 দিন সে গলিতে কেউ নিধিরামকে দেখেনি। অবশেষে একদিন হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনে জানলা খুললাম। নিধিরামের মূর্তি দেখা দিল। সিঁদুরের প্যাঁটরার পরিবর্তে তার মাথায় একটি প্রকাণ্ড ফলের ঝাঁকা। তার গুরুভারে অবনত হয়ে বৃদ্ধ নিধিরাম পাঠক ঘর্মাক্ত কলেবরে নীলবাড়ির সামনে দিয়ে গলির পথে হেঁকে যাচ্ছে। ফল চাই মা, ফল চাই, পাকা ফল।